আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। প্রতিদিনের মতো আজকের আয়োজনটা অনেক বিশেষ, তবে আজকেরটা একটু বেশি বিশেষ, কারণ আজকের আলোচনা হবে খাবার দাবার নিয়ে। খাবার তো আমাদের সবার কাছে অনেক অনেক একটা আগ্রহের বিষয়, তাই না? দাওয়াত, পোলাও, মাংস, এটা সেটা। তো আজকে মূলত এমন একজন মানুষকে আমি গেস্ট হিসেবে নিয়ে এসেছি, যিনি লাস্ট সিজনে সেরা রাঁধুনিতে আমাদের রাজশাহী থেকে গিয়ে সেখানে একটা সম্মানজনক পজিশন হোল্ড করেছেন। একাধারে তিনি টিটিসির একজন ফুড ট্রেনার, রাজশাহী ইউনিভার্সিটিতে তিনি ফুডের ওপরে গেস্ট টিচার হিসাবে যান। সুতরাং বুঝতেই পাচ্ছেন আজকে পুরো আলোচনাটাই থাকবে খাবার দাবার নিয়ে। তো আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আমাদের অনেক পরিচিত মৌসুমী কবির আপু। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ততম সময় থেকে আমার এখানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য এবং এত সুন্দর একটা টপিকস নিয়ে কথা বলতে দেওয়ার জন্য। আমরা যেহেতু আপনাকে পেয়েছি, আজকে আমরা পুরো সময় জুড়ে খাবার দাবার নিয়ে আলাপ আলোচনা করব। আর খাবারের বিষয়ে আমাদের মধ্যে যে মিথগুলো আছে সেগুলো একটু ভেঙে নেওয়ার চেষ্টা করব, কারণ আমরা অনেক সময় মানে খেতে গিয়ে হাজার রকম কোয়েশ্চেন ব্রেনে কাজ করে, এই খাবো কি খাবো না, এই করবো কি এই করবো না। এইটা আপনার কাছ থেকে ভেঙে নিব। তো আমার প্রথম জানতে চাওয়ার যে ইচ্ছাটা, যে আমরা যে লাইফস্টাইলের মধ্য দিয়ে যাচ্ছি, মানে আমরা তো শুনি এরকম কথা যে আগের যুগের মানুষরা নাকি খুব নির্ভেজাল খাবার খেত, আমরা ভেজালের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা এলোমেলো লাইফস্টাইল। তো এই যে আমাদের লাইফস্টাইলের আমরা 12টা বাজায় ছেড়ে দিয়েছি, আজ বয়স হয়ে টের পাচ্ছি, কিন্তু আমাদের সন্তানরা যারা একেবারে অল্প বয়সী, তারা কিভাবে এই লাইফস্টাইলটাকে প্র্যাকটিস করবে? অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা কোশ্চেন করেছেন। তো প্রথমেই আমি জানাতে চাই যে লাইফস্টাইলের বিষয়টা, যে আমাদের বাচ্চারা এখন যে লাইফস্টাইল এরা মেনটেন্স করছে এটা অ্যাকচুয়ালি হেলদি না। হেলদি না বলতে এরা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, প্রপার যে নিউট্রিশন এদের দরকার সেটাও কিন্তু এরা দিচ্ছে না বা নিচ্ছে না। আর ফ্যামিলিতে আমাদের মতো মায়েরাই আমি বলবো যেটা প্রথম ভুলটা আমরা করছি, যে বাচ্চাকে এটা সম্পর্কে আমরা জানাচ্ছি না। তো হেলদি লাইফস্টাইলের প্রথম ধাপই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটু হালকা করে হাঁটা বা এক্সারসাইজ করা, সঙ্গে হচ্ছে পুষ্টিকর একটা খাবার খাওয়া। তো এটা অনেক সময় হয়ে ওঠে না। তো লাইফস্টাইলের প্রথমে আমি বলবো যে এইটা আগে এনশিওর করতে হবে। দেখেন, এই যে বাচ্চারা, মানে আমি তো পড়াই, তো আমার যে স্টুডেন্টগুলো স্কুল গোয়িং, এরা যখন আমাদের কাছে পড়তে আসে, আমরা যখন গার্ডিয়ানদের মুখে শুনি, এরা না ম্যাক্সিমাম ক্ষেত্রে সকালের প্রাইভেটগুলোতে আসার আগে না খেয়ে একদম খালি পেটে আসে। ইভেন আমার সন্তানও স্কুলে যখন যায়, টিফিন হিসাবে দেখা যাচ্ছে সে ওই প্যাকেট চিপস কিংবা প্যাকেট কেক অথবা ওই চিকেন নাগেট কনফেকশনারিতে নিয়ে এসে ভেজে দিচ্ছে। তো এই যে খাবারগুলো, এগুলো আমাদের কাছে, মানে আমাদের অভিভাবকদের কাছে মনে হয় সহজেই পাওয়া যাচ্ছে, ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে। তা আমি জানতে চাচ্ছি আপনি কিছু সহজ রেসিপি শেয়ার করেন, যেগুলো মানে আমরা আমাদের সন্তানদেরকে টিফিন হিসেবে দিতে পারি, স্বাস্থ্যকর, পাশাপাশি আমরা সহজে বাসায় রেডি করে দিতে পারি। আচ্ছা, বাচ্চাদের প্রথমত বলবো যে এটা খাবার খেতেই হবে বাচ্চাদেরকে। সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার আধা ঘন্টার ভিতরে খাবার নিতে হবে। কারণ আমাদের হয় কি, শরীরের যে মেশিন পত্রগুলো আছে এটা কাজ করা শুরু করে দেয় শরীরের ভেতরে। তো এদের জন্য তখন আমাদের নিউট্রিশন দরকার হয় এবং এটা আমরা খাবার থেকেই পেতে পারি। তো খাবার থেকে যখন নিব তখন সকালবেলা উঠে আধা ঘন্টার ভেতরে আমরা যে খাবারটা নিব সেটা খুব সিম্পল হতে পারে এবং খুব চটজলদি হতে পারে। যেমন একটা ডিম সেদ্ধ বা একটা ডিম পোচ। এটা হলো পানি পোচ। পানি অ্যাকচুয়ালি ডিম পানিতেই পোচ হয়। এটা অনেকের হয়তো বা ভুল একটা ধারণা আছে যে পোচ বলতে আমরা একটু তেল দিলাম ভেজে ফেললাম, এরকম কিছু না। পানিতে যা করা হয় সেটাই পোচ। তো এটা করতে খুব মানে বেশিক্ষণ টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের ভিতরে এটা কমপ্লিট হয়ে যায়। তারপরে বাসায় আমরা সবার জন্য যে রুটিটা তৈরি করি, সেই রুটির ভেতরে কিন্তু আমরা চিকেন দিতে পারি, ভেজিটেবলস দিতে পারি। ইভেন বাসায় তৈরি যে টমেটো সস, এটা আমি বাজারে কেনা বলবো না, টমেটো সস যেটা আছে সেটা আমি বাসায় যদি তৈরি করে ওই রুটির ভিতরে দিতে পারি, তাহলে কিন্তু পুষ্টিটা আমরা এনশিওর করছি যে ভেজিটেবলস যাচ্ছে, একটা প্রোটিন যাচ্ছে, একটা কার্বোহাইড্রেট যাচ্ছে, সঙ্গে কিছু ভিটামিনস আমরা দিচ্ছি বাচ্চাকে। তো এই রোলটাও কিন্তু ওরা খুব মজা করে খেতে পারে। তো এটা মাদের এখানে হলো সতর্কতা অবলম্বন করতে হবে, যে বাইরের ফুডগুলো না দিয়ে আমরা বাসাতেই মডিফাই করে খাবার দিতে পারি। পাশাপাশি যেমন স্যান্ডউইচ বাইরে থেকে কিনে খাচ্ছে, তো স্যান্ডউইচটা আমরা ওইভাবে না দিয়ে বাসাতে ব্রেডটা আমরা হয়তো বা নিয়ে আসলাম, যে বাসায় তৈরি করা সবার জন্য পসিবল না। তো সেক্ষেত্রে ব্রেডটা কিনে নিয়ে আসলাম, এর ভেতরে একটু কলা, একটু হচ্ছে পিনাট বাটার, যেটা বাসাতে তৈরি করা যায় কিন্তু ইজিলি,
পিনাট বাটার একটু দিলাম, তাহলে কি হলো যে আমাদের হচ্ছে বাচ্চাদের পুষ্টিটা নিশ্চিত হয়ে যাচ্ছে, যে একটু কার্ব নিচ্ছে, একটু পিনাট মানে ফ্যাট যাচ্ছে সঙ্গে, আবার পাশাপাশি একটা ফ্রুটস চলে যাচ্ছে তার খাবারে। তাকে বুঝাতে হবে। আর লাইফস্টাইলের ভিতরে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যে ছোট থেকে তাকে এই লাইফস্টাইলটা দেওয়া উচিত, যে খাবার খেতে হবে, তাকে চেনাতে হবে যে এই খাবারে এই ধরনের পুষ্টিগুণ আছে। তাহলে বাচ্চা নিজে আগ্রহ করে খাবে যে আমার এই খাবারটা খেলে আমার এই ধরনের পুষ্টি, এটা আমি ইনশিওর করতে পারবো আমার বডিতে। তো বাচ্চাকে এটা শেখাতে হবে। সঙ্গে ছোট ছোট নাগেটসের কথা ভাই আমাকে বলেছেন, তো নাগেটসের কথা আমি বলবো যে আমরা চিকেন কিমা দিয়ে ইজিলি বাসাতে তৈরি করতে পারি, কেনাটাই কেন আমাকে খাওয়াতে হবে? বা আমরা নাগেটসটাই শুধুমাত্র আমরা চিকেন দিয়ে বা বিফ দিয়ে এটাই কেন খাওয়াবো? আমরা মাছে কেন যাচ্ছি না? মাছটা আমরা এনশিওর করব বাচ্চাদের জন্য, যে মাছটা বিভিন্ন প্যাটার্ন করে তাদেরকে আমরা সার্ভ করতে পারি। কারণ মাছের যে ফ্যাটটা আছে এটা আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর, মানে শরীরের, আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের জন্য, নখের জন্য এই মানে মাছের যে নিউট্রিশন গুলো আছে এটা আমাদের প্রয়োজন হয়। তো এই ছোট ছোট যে টিফিন গুলো আছে এগুলো কিন্তু আমরা দিতেই পারি বাচ্চাদেরকে। এই যে ছোট বাচ্চা যারা বা যারা 7, 8, 9, 10-এ পড়ছে বা 1, 2 এর আমার ছেলেদের মতো, তো এই বাচ্চাদের অ্যাকচুয়ালি পুষ্টি মূল্য বা পুষ্টি জ্ঞান যেটাকে আমরা বলি, এই জিনিসগুলো থাকা কতটা জরুরি বলে আপনি মনে করেন? এটা তো ভীষণ প্রয়োজন একটা ছোট বাচ্চার জন্য, এবং আমি বলবো যে ছোট থেকে এটা অভ্যাস করানো উচিত। একজন বাবা হিসেবে আপনাকে আমি পরামর্শ দিব যে বাচ্চার হাতটা ধরেন, আপনি যখন বাজারে যাবেন বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যান, তাকে সে পুষ্টিটা আপনি চেনাবেন, যে রঙিন খাবার বেছে নাও, ও আগ্রহী হবে। বাচ্চারা কিন্তু কালারফুল বিষয়টাই পছন্দ করে, যে কালারফুল জিনিস আমি কিভাবে নিব। তা আপনি সবজি সেক্টরে নিয়ে যান, তাকে কালারফুল সবজিগুলো আলাদা আলাদা করে চেনান, যে এই কালারগুলো তুমি খেলে তোমার চোখ ভালো থাকবে, এই কালারের সবজি খেলে তোমার স্কিন ভালো থাকবে। এই যে বাচ্চারা কালারের প্রতি আকৃষ্ট হবে, ছোট থেকে এটা আমরা তাদেরকে শিখাইতে পারি যে তুমি এই খাবারটা খাও, তাহলে তোমার পুষ্টি নিশ্চিত হবে। এইভাবে আমরা আর কি বাচ্চাদেরকে শিখাবো যে কিভাবে আগাবো সামনের দিকে। আচ্ছা আপু, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি যে বাচ্চারা অনেক সময় খেতে চায় না, কিন্তু আমরা অভিভাবকেরা মানে একরকম গলধকরণ, মানে মুখ হা করে কোনোভাবে আর কি গিলিয়ে দেওয়ার মতো যে চেষ্টাটা, জিদ করি যে তোমাকে খাওয়াই লাগবে। এই বিষয়টা অ্যাকচুয়ালি বাচ্চার স্বাস্থ্যের জন্য মানে কি অবস্থায় করছে, মানে উপকারী না কি অপকারী বলে আপনি মনে করেন? এটা অ্যাকচুয়ালি করা উচিত না বাচ্চাদের সঙ্গে, জেদ কখনোই করা উচিত না, বাচ্চাদেরকে ফোর্স করা উচিত না। এতে করে হয় কি, বাচ্চাদের জেদটা বেড়ে যায়, যে আমাকে নিষেধ করলো আমি এই কাজটা করি। তো জেদ না করে তাকে আমরা পোর্শন বোঝাতে পারি, যে তুমি খাবারের প্লেটিং আমরা দেখাতে পারি, যে প্লেটিং মেথড যেগুলো আছে সেগুলো আমরাকে ছবির মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে, বা যখন আপনি একটা মুভি নিয়ে এসে ব্যস্ত থাকছে বা একটা গেম নিয়ে ব্যস্ত থাকতে, সে সময় আপনি একটা মানে নলেজেবল যে ভিডিওগুলো আছে সেগুলো তাদেরকে দেখান। যা আসলে আমরা খাবার দাবার নিয়ে কিছু হলো ভিডিও দেখি যেগুলোতে পুষ্টিমূল্য সম্পর্কে জানাচ্ছে বা প্লেটিং নিয়ে জানাচ্ছে, যে প্লেটের যে আমরা একটা 4টা ভাগ করে ফেলি, যে একটা ভাগে দেখা যায় সবজি ফলমূল এগুলো এনশিওর করি, আরেকটা ভাগে হয়তো বা প্রোটিনকে দেখাচ্ছি, আরেকটা ভাগে কার্বকে দেখাচ্ছি। এইভাবে কিন্তু আমরা প্লেট করে করে তাদেরকে দেখাতে পারি, বুঝাইতে পারি। তাহলে বাচ্চারা নিজেরা আগ্রহী হবে। আমি তাদেরকে ফোর্স না করি, তারা নিজেরা আগ্রহী হোক, আমরা সেভাবে বাচ্চাদের সঙ্গে ট্রিট করি। তো দেখা যায় যে একটা খাবার একটু বেশি করে রান্না করে নেওয়া হচ্ছে, কারণ সবাই এখন বাবা মা সবাই ব্যস্ত, তো বেশি করে রান্না করে নেওয়া হচ্ছে, ফ্রিজে রেখে দিলাম, ওই খাবারটায় 4 দিন 5 দিন ধরে খাচ্ছি। এতে কি খাবারের পুষ্টিগুণ কিছুটা হলেও কমে যাওয়া বা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী বলে আপনার ধারণা? যদি আপনি টেম্পারেচার মেনটেন্স করতে পারেন, আমাদের প্রপার টেম্পারেচারটা মেনটেন্স করতে হবে, যে কোন খাবারের জন্য কোন খাবার মানে কত টেম্পারেচারে আমরা স্টোর করব এটা এনশিওর করতে হবে। এবং সময়, এখানে টেম্পারেচার সময়টা মেইন। তো আমি যেমন একটা খাবার রান্নার পরে 2 ঘন্টার ভেতরে, আমার ঠান্ডা করার পরে 2 ঘন্টার ভেতরে এটা স্টোর করতে হবে, এবং এইটা ঢাকনা খুব এয়ারটাইট ভাবে লাগিয়ে এটা স্টোর করতে হবে। এখন ধরেন যে আমার একটা মাছ স্টোর করতে হবে, এটা কাঁচা, আমি যদি লাইট ফ্রিজে রাখি, ফ্রিজ বলবো না, আমি রেফ্রিজারেটরের কথা বলবো, রেফ্রিজারেটরে রাখি, তাহলে কিন্তু এটা ইজিলি নষ্ট হয়ে যাবে এবং ব্যাকটেরিয়া এখানে গ্রো করবে। তো আমার রাইট টেম্পারেচার কোনটা, এটার জন্য ফ্রিজ মানে -80°। তাহলে আমি এটাতে ফ্রিজে সংরক্ষণ করব, যেটাকে আমরা বাঙালিরা বলি ডিপ ফ্রিজ। অ্যাকচুয়ালি ডিপ ফ্রিজ না, এটা হলো ফ্রিজ। আর আমরা যেখানে খাবার, রান্না করা খাবার স্টোর করি সেটা হলো রেফ্রিজারেটর বা চিলার। আমরা সেটার কথা মানে জানতে হবে, বুঝতে হবে এই বিষয়গুলো, যে টেম্পারেচার কতটা গুরুত্বপূর্ণ একটা খাবারের জন্য। এটা একটু পড়াশোনা করে হলেও মানে বুঝতে হবে। এখন আপনারা বলতে পারেন আমাকে যে সবাই তো এই বিষয়ে পড়াশোনা করেনি, তাহলে তারা জানবে কিভাবে?
তো এটা অ্যাকচুয়ালি আমি বলবো এটা মানে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমি নাম নিচ্ছি না কারোই, তো তাদের উচিত এটা ভিডিওর মাধ্যমে ছোট ছোট জায়গাগুলোতে পৌঁছে দেওয়া যে খাবার কিভাবে স্টোর করতে হয়। আর ভাইয়া আরেকটা কথা বলেছেন আমাকে যে পুষ্টিগুণ নষ্ট হয় কিনা, অবশ্যই নষ্ট হয়। একটা খাবার যখন আমি স্টোর করি তখন দেখা যায় এটা পুষ্টিমূল্য 70-80% থাকে, বাকিটা এটা নষ্ট হয়ে যায়। তবে ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো এটা কখনোই স্টোর করতে হয় না। ভিটামিন সি এটা আমাদের টেম্পারেচারের কারণে নষ্ট হয়ে যায়, উচ্চ তাপে নষ্ট হয়ে যায়, বাতাসের সংস্পর্শে নষ্ট হয়ে যায়। ভিটামিন সি আমরা সরাসরি নেব এবং এটা কখনো মানে রান্না করা অবস্থায় খাওয়ার চেষ্টা করব না। আর বাচ্চাদের আমি বলবো যে ভিটামিন সি প্রতিদিন দরকার, শুধু ভিটামিন সি না, ভিটামিনস গুলোই প্রতিদিন দরকার, যেহেতু ভিটামিন আমাদের শরীরে স্টোর অবস্থায় থাকে না। হ্যাঁ, কখনোই স্টোরেজ হয় না ভিটামিন। তো ভিটামিনস আমাদের প্রতিদিন নেওয়া উচিত। মাছের মানে মাছকে অনেকে স্কিপ করে, মাছটা নেওয়া উচিত কারণ এখানে ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো ইনশিওর করে মাছ থেকে। তারপরে ওমেগা ফ্যাটি অ্যাসিড এটা হচ্ছে ইনশিওর করে। সামুদ্রিক মাছগুলো আমরা বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করব, না পেলে দেশি মাছ খাওয়াবো, ছোট ছোট মাছ যেগুলো আমাদের চোখের জন্য ভীষণ মানে জরুরি, যেখানে ভিটামিন এটা অ্যাভেলেবল। আমরা রঙিন শাকসবজি ফলমূলগুলো বাচ্চাদেরকে শেখাবো, পাশাপাশি খাওয়াবো, শুধু শেখাবো না। আর অভ্যাস করব কিভাবে, আগে নিজে করি তারপরে অপরকে শেখাই। এই মানে জিনিসটা আমরা মেনটেন্স করবো যে বাবা মা থেকে বাচ্চারা শেখে, একটা ফ্যামিলি থেকে বাচ্চাকে সঙ্গে নিয়ে বসে খাওয়ান, বাচ্চাকে চেনান যে এই প্লেটে তোমার এই সেক্টরে এই ভিটামিন গুলো আছে, তুমি কোনটা খেতে আগ্রহী বা তোমার শরীরে এইটা এটা প্রয়োজন। প্রেশার ক্রিয়েট করার দরকার নাই, তাদেরকে বুঝাই দেন যে তোমার শরীরে এটা এটা প্রয়োজন, তুমি কোনটা নিতে আগ্রহী। বাচ্চা নিজে থেকেই সবকিছু নিয়ে ফেলবে, একটু একটু হলেও নিবে, পুরাটা না নিলেও একটু একটু নিলেই হবে। আর বাচ্চাদের অতিরিক্ত খাবার দরকার নাই। প্রত্যেকটা বয়সের জন্য প্রত্যেকটা মানে আকার আয়তন বা বয়স বা পেশা ভেদে কিন্তু পুষ্টিগুণ নিশ্চিত করা হয় বা নিশ্চিত করা উচিত। তো আমরা বাচ্চাদেরকে প্রেশার ক্রিয়েট না করি, এতে করে ওদের মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। আপু, আপনি বললেন যে আগে নিজে করি, অর্থাৎ আমরা যারা অভিভাবক আমরা আগে নিজে করতে হবে, তারপরে আমাদের সন্তানদের। কিন্তু একটা জিনিস দেখেন, মানে আমরা সাধারণ মানুষ, আপনি যেমন রান্না নিয়ে খাবার নিয়ে পড়াশোনা করেছেন বা আপনার এই বিষয়ে জ্ঞান বেশি, আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে যেই খাবারগুলো টেস্টি বেশি সেগুলো সচরাচর আনহেলদি হয়। যেমন আমরা বিরিয়ানি খাচ্ছি, পোলাও মাংস খাচ্ছি বা রোস্ট খাচ্ছি, এগুলো আমাদের খুবই পছন্দ, ভালো লাগে। কিন্তু এগুলোতে অতিরিক্ত তেল, অতিরিক্ত মশলা, অ্যাসিডিটির প্রবলেম। আবার দেখা যাচ্ছে যখন আপনারা সাজেস্ট করছেন যে একটু কম মশলা খান, সেগুলো আমরা আবার টেস্ট পাচ্ছি না। তো আজকে যেহেতু আপনাকে পেয়েছি আমরা, আমার মনে হয় আমার মতো সকলেরই একটা আগ্রহ যে হেলদি খাবার কিন্তু সেগুলোকে টেস্টি করা যায় কি করে, এ বিষয়ে যদি আপনি আমাদের কিছু পরামর্শ দেন। প্রত্যেকটা খাবারের আগেই বলেছি নির্দিষ্ট একটা টেম্পারেচার থাকে। যেমন একটা মুরগিকে যদি আমি ওভার কুক করে ফেলি, সেক্ষেত্রে মুরগিটা কিন্তু একটা দড়ি দড়ি ভাব চলে আসবে, আশাস ভাব চলে আসবে। আবার সেই মুরগিটাই যদি আমি রাইট টেম্পারেচারে এবং রাইট টাইমে যদি আমি নামিয়ে ফেলি, ওই মুরগিটা অনেক টেস্টি হয়ে যাবে এবং ভিটামিন গুলো ঠিক থাকে। আর ভাই আর একটা কথা বলেছেন যে রিচ ফুডের কথা, যেটা মানে খাওয়া যাবে কি যাবে না। তো রিচ ফুড কিন্তু আমরা স্কিপ করতে মানে করে ফেলতে পারি না একেবারে, মাঝে মাঝে আমাদের খেতেই হবে এটা, বা খাওয়াও আমি বলি না যে এটা অস্বাস্থ্যকর। আমরা যদি ব্যালেন্স করে ফুডটা খাই, যে আমি 7 দিনের ভিতরে 6 দিনই হালকা খাবার খাচ্ছি, মাছটা খাচ্ছি প্রতিবেলায়, কারণ প্রোটিন না আমাদের প্রতিদিন প্রয়োজন। হ্যাঁ, কোষ গঠনের জন্য প্রোটিনটা দরকার মাস্ট। এবং একটা কি বলবো, যে মাঝারি বয়সের একজন মানুষের জন্য 60 থেকে 70 গ্রাম প্রোটিন আমরা বলি যে নিতে হবে। এটা আপনি কার্বোহাইড্রেট স্লো করে ফেলেন, কম করে ফেলেন, বাট প্রোটিন নিতেই হবে। সঙ্গে ভিটামিনস গুলোকে এনশিওর করেন, এটা শাকসবজির মাধ্যমে বা ফলমূলের মাধ্যমে। ভিটামিন সি কে নেন, বিভিন্ন দেশি ফল, আপনাকে দামি ফল নিতে হবে না, দিনে একটা আমলকি খান, তাহলেও কিন্তু আপনার ভিটামিন সি এর অভাবটা দূর হয়ে যাবে। আর উনি যেটা বলেছে যে কম তেল মশলায় টেস্টি হবে কিনা, হবে না কেন, অবশ্যই হবে। এটাও ওই যে একটু প্রসেস করে রান্না করতে হবে। তো এত অল্প সময়ে তো এভাবে বলা পসিবল না। তারপর আমরা চেষ্টা করব, যেমন গ্রিল আমরা খাচ্ছি বা রোস্ট খাচ্ছি, রোস্টটা না খেয়ে আমরা যদি এটা এয়ার ফ্রায়ারে মশলা দিয়ে খুব সামান্য একটু তেল দিয়ে এটাকে ভেজে ফেলি, তাহলে খাওয়া যায়। আবার ওভেনে দিয়ে এটা গ্রিল করে ফেলি, তাহলেও কিন্তু তেলটাকে আমরা স্কিপ করতে পারছি।
তো খাবারকে মডিফাই করে খাইতে হবে, তাহলেই খাওয়া যাবে। আর বিরিয়ানির ক্ষেত্রে বলবো যে বিরিয়ানি উনি জিজ্ঞাসা করেছে খুব মজার, এটা হলো কিভাবে খাবে, এতে চালের পরিমাণ কমিয়ে দেন, কমিয়ে দিয়ে মাংসের পরিমাণ বাড়িয়ে দেন। যেহেতু আমাদের প্রোটিনটা প্রতিদিন দরকার, তো আমরা প্রোটিনটা এখানে বেশি পরিমাণে নিব, কার্বটাকে একটু কমিয়ে দেবো। আর অন্য বেলা যেটা আমরা এক বেলাতে খাচ্ছি, এটা অন্য বেলাতে যে আমরা ব্যালেন্স ফুড খেয়ে ফেলবো, মানে শাকসবজি, সালাদ, এই পরিমাণটা বাড়িয়ে দেবো। এবং পানিটা প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি আমরা খাবোই। আর যারা ভেজিটেবলস বেশি খায় তাদের জন্য পানি একটু কম খেলেও হবে, কারণ ভেজিটেবলসে প্রচুর পানি থাকে। আমি মনে হয় ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছি, আমার তাই মনে হচ্ছে। আপনি এই যে এত সুন্দর সুন্দর খাবার করেন বা বাসাতেও করেন, কিন্তু আমরা আপনার এই খাবার টেস্ট করতে চাইলে এইরকম কোনো ব্যবস্থা আছে কিনা? আচ্ছা, আমি আপনাকে একদিন খাইয়ে দেবো এটা। আমাকে নয় খাইয়ে দিবেন, কিন্তু আমার যারা অডিয়েন্স আছে, যারা দেখছেন, তাদের জন্য, মানে আমরা তো জানি যে এখন অনলাইনে বা অফলাইনে অনেক ভালো ভালো মানে হাইজেনিক মেনটেন করে ভালো খাবারের মানে শপ বা অনলাইন শপ আছে, আপনার এরকম কোনো কিছু আছে কিনা? এটা দর্শকদের জন্য আমি বলবো যে আপনারাও ভাইয়ার মতো খাবার টেস্ট করতে পারেন। আমার অনলাইনে একটা পেজ আছে কেকস অ্যান্ড বেকস নামে, এবং এইটা 2015 সাল থেকে চলছে রাজশাহীতে, এবং রাজশাহীর ভেতরে প্রথম অনলাইন পেজ এটা খাবার দাবারের। তো আপনি তো এই শখের রান্নাটাকে একেবারে প্রফেশনাল লেভেলে নিয়ে গিয়েছেন, কারণ আপনি কেকস অ্যান্ড বেকসের মতো এত বড় একটা পেজ চালাচ্ছেন, আপনি শিক্ষকতা করছেন রান্নার ওপরই। তো আগামীতে যারা আসছে, নিউলি জেনারেশন যারা, এরা কি রান্নাটাকে প্রফেশন হিসাবে নিতে পারে? অবশ্যই অবশ্যই নিতে পারে, তবে কে কোন সেক্টরে থাকবে। রান্নার কিন্তু কয়েকটা সেক্টর আছে, হট কিচেন, কোল্ড কিচেন। তো কে কোন সেক্টরে কাজ করবে এটা আগে ডিসাইড করবে, করে সে সামনের দিকে আগাবে। আগাতে গেলে অনেক বাধা আসবে, এটা স্বাভাবিক। আমরা যখন কোনো একটা কাজ করতে নিই তখন বিভিন্ন রকমের বাধা আমরা পাই, তবে সেটাকে একদিকে সরিয়ে দিয়ে আপনি আপনার ফোকাসটাকে ঠিকঠাক রেখে সামনে আগান। এবং এই প্রফেশনে আসতে পারবে কিনা ভাইয়া জিজ্ঞাসা করেছে, অবশ্যই আসতে পারে। কারণ আমি বলবো যে এটা যদি আপনি ঠিকঠাক মতো আগায় নিয়ে আসতে পারেন, এটা বেশ ভালো মানে স্যালারি এখান থেকে পাওয়া যায়, আমি নিজে পাচ্ছি। এবং এটা হ্যান্ডসাম অ্যামাউন্ট শুধু না, এটা হ্যান্ডসাম থেকে বেশি। ইভেন হচ্ছে শুধু দেশে না, আমাদের দেশে শুধু না, আমাদের দেশে 5 স্টার গুলোতে অনেক ভালো ভালো সেবা আছে। দেশের বাইরেও খুব ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য ওয়েট করবে, আপনারা যদি এই ক্ষেত্রে ফোকাস দিতে পারেন ঠিক মতো। অনেক ধন্যবাদ আপু। আমি আসলে খাবারের ক্ষেত্রে আমি খুবই রসিক, আর খাবার দাবার নিয়ে গল্প এটা চাইলে অনেকক্ষণ ধরে করতে থাকা যাবে। তো আপুকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ, এবং আমি আশা করব আমি যদি এরপরে ওনাকে গেস্ট হিসাবে ডাকি, উনি যেন আমাদের ডাকে সাড়া দেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের সন্তানরা যারা এখন স্কুল গোয়িং বা কলেজ গোয়িং, আমি বলবো যে তোমরা চাইলেও এই বয়স থেকে অল্প অল্প করে রান্নাগুলো শিখতে পারো। কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তোমরা যখন ইউনিভার্সিটি লেভেলে চলে যাবা, রাজশাহীর বাইরে যেতে হবে, তখন না মেসে গিয়ে তখন আর মায়ের হাতে রান্না পাওয়া যায় না, ওই মেসের বুয়া বা হোটেলে কিনে খাওয়া সেটা পোষায় না, তখন স্বাস্থ্যের অবনতি দিনকে দিন হতে থাকে। আমি মায়েদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলতে চাই, যে বাচ্চাকে সঙ্গে নিয়ে রান্নাঘরে যান। যেমন বাবাদেরকে বলেছি বাজার করার সময় বাচ্চাদেরকে নিয়ে বাজার করেন, তাহলে এরা খাবার দাবার আপনি কিভাবে ফ্রেশ একটা জিনিস কিনছেন এটা চিনবে। তেমনি মায়েদেরকে বলতে চাই যে বাচ্চাকে ছোট থেকে কিচেনে একটু সাহায্য করতে লাগাই দেন, তাকে প্লেটিং করা, তাকে একটা সালাদ তৈরি করা, তাকে ছোট ছোট স্যান্ডউইচ গুলো যে এর ভেতরে পুরো আমি তৈরি করে দিচ্ছি, ফোল্ডিং তুমি দিয়ে দাও, এই যে ছোট ছোট কাজগুলো, সে কাজগুলোও শিখবে, পাশাপাশি তার আগ্রহ হবে খাবার দাবার তৈরিতে। আমি আমার ছেলের কথা বলবো, বড়টাকে এখন বাইরে দিয়েছি আমি, ও কিন্তু ছোট্ট ছোট, যেমন আমি খুব বেশি কথা বলছি না, খিচুড়ি বানানোটা শিখিয়েছি, যে কিছু না হোক তুমি খিচুড়ি করে খেতে পারো বা নুডলস করে খেতে পারে, সে ছোট ছোট স্যান্ডউইচ গুলো করে খেতে পারে। বাসায় মানে কিছু না থাকা একটা ডিম তো পোচ করে খেতে পারবা। তো অনেকে আগুনের কাছে যাবে আমার বাচ্চা, এরকম কিছু বলার দরকার নাই। আগুনের কাছে যাওয়া শিখান, তবে দূরত্ব বজায় রেখে, তাকে বিপদ কোনটা সেটাও শিখান পাশাপাশি। তো বাচ্চাদেরকে এটা শেখালে হয় কি, বাচ্চারা ছোট থেকে স্বাবলম্বী হয়ে বেড়ে ওঠে, এবং বাইরে যখন এরা পড়াশোনা করতে যাবে তখন কিন্তু এরা আর ভয় পাবে না।
যে কোথাও কোনো দুর্ঘটনা হলো, অসুবিধা হলো, খাবার দাবার বাইরে পাচ্ছে না, সে খুব নিশ্চিন্তে থাকবে, কারণ সে জানে যে আমি পারবো, আমার খাবারটাকে আমি ম্যানেজ করতে জানি। তো এটা একটা মাই পারে বাচ্চার হাত ধরে খাবার দাবার তৈরি করা শেখা। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং খাবার মানে খেতেই হবে। তো নিজে যদি কিছুটা পারা যায়, এটা স্টুডেন্ট লাইফে অনেক ব্লেসিংস বলে আমি মনে করি। পাশাপাশি দেশের বাইরে গেলে তো নিজের খাবার নিজেকে করেই খাওয়া লাগবে, এর তো কোনো বিকল্প পথ নাই। তো মায়েরা যারা আছেন তারা তো হেল্প করবেন, পাশাপাশি আমার এই বোনদের মতো টিটিসি বা প্রাইভেট প্রোগ্রাম ইনারাও আছেন। তো সবাই নিজ নিজ জায়গা থেকে স্বাস্থ্য সচেতন থাকবেন, খাবার দাবারের প্রতি সর্বোচ্চ সচেতনতার দৃষ্টি দিয়ে রাখবেন, নিজের লাইফস্টাইলে নিয়ন্ত্রণ আনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।